নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে আমি এসে গেছি। এই বইটা থেকেই গরিব ব্রাহ্মণের কথা যে গল্পটা চলছে আমাদের, সেটাই আমরা এবার চালু করব। আর আগের দুটো ভিডিওতে দুটো পার্ট পড়া হয়ে গেছে। আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণ দ্বিতীয় হাঁড়িটা মানে দৈত্যের হাঁড়ির সাহায্যে সে নিজের প্রথম হাঁড়িটা দুষ্টু সরাইওয়ালার মালিকের কাছ থেকে জোগাড় করতে পেরেছে এবং এখন সে সুখে স্বাচ্ছন্দ্যে বিখ্যাত মূর্তির বিক্রেতা হয়ে ভালোভাবে দিন কাটাচ্ছে। এর পরের গল্পটা শুরু করার আগে তোমাদের মনে করে দিয়ে বলেছিলাম যে মানে পরের পার্টটা যে শুরু হচ্ছে তার প্রথম লাইনটা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য কারো কপালে বেশি দিন টেকে না। তো এর পরে আমরা দেখবো যে ব্রাহ্মণের যে এই যে খুব সুখের একটা দিনের স্মৃতি সেইটা চলছে কিনা সেইটা নিয়েই পরের পার্টটা। আজকে আমার সঙ্গে এই 2-3 জন বন্ধুও আছে আর ল্যাপটপটাকে সামনে রেখেছি যাতে সহজে ইংলিশটা পড়া যায়। আশা করি তোমাদের ভালো লাগছে। আর ভিডিওটা শেষে মনে করে একটা ভালো খবর বলবো, যেটা আমার কাছে খুবই আনন্দের একটা ব্যাপার। আর দেরি না করে শুরু করছি। সুখ স্বাচ্ছন্দ্য কারো কপালে বেশি দিন টেকে না। একদিন বামুনি বাড়ি নেই, ছেলে মেয়েগুলো অমনি হাঁড়ি নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে। এ বলে আমি আগে নেব, তো ও বলে না আমি নেব। মাঝখান থেকে হ্যাঁচকা টান লেগে মাটির হাঁড়ি মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বামুন বাড়ি ফিরে এই সর্বনাশের কথা শুনে প্রথমটা বেয়ারা ছেলে মেয়েগুলোকে কোষে উত্তম মধ্যম লাগালো, কিন্তু তাতে তো আর হাঁড়ি ফিরে এলো না। এবার এই জায়গাটার মানে বলছি যে সুখের দিনটা কিভাবে ব্রাহ্মণের চলে গেল, মানে একটা বিপদ উপস্থিত হলো যে বাচ্চারা ওই মাটির হাঁড়িটা নিয়ে খেলছিল, তখন টানাটানি করতে গিয়ে মাটির হাঁড়ি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। মানে ম্যাজিক মুরগির হাঁড়ি গন। মানে এবার তো একটা ভীষণ বিপদ। ব্রাহ্মণ বাড়ি এসে, আচ্ছা টেকে না মানে থাকে না, সুখ স্বাচ্ছন্দ্য কারো কপালে বেশি দিন টেকে না মানে থাকে না। তো ব্রাহ্মণ এসে খুব উত্তম মধ্যম দিল। উত্তম মধ্যম মানে এটা একটা পুরোনো বাংলা ভাষার একটা মানে ধরন, যে খুব পেটালো বাচ্চাদের আর কি, যে ওরা দুষ্টুমি করেছে তো এবার ওদের পেটালো, কিন্তু বুঝলো যে এটা তো আর বিপদ কাটবে না, কি করা যায়। নিদারুণ দুর্ভাব নয়, কয়েকদিন কাটিয়ে সে আবার গেল গভীর বনে মা দুর্গার দয়া ভিক্ষা করতে। শিব দুর্গা আবার দেখা দিলেন। হাঁড়ি ভাঙার ব্যাপার শুনে মা দুর্গা বামুনকে একটা নতুন হাঁড়ি দিয়ে বললেন, দেখো বাছা, বারে বারে এরকম করলে তো চলবে না। এই শেষ হাঁড়ি, এটাকে যত্ন করে রেখো, এটা গেলে আর পাবে না। কিছু অন্যায় কথা বলেননি মা। বামুন তাদের পাদপূজা করে হাঁড়ি নিয়ে বাড়ি ফিরল। মানে সেই কিছুদিন নিদারুণ মানে প্রচন্ড আর কি, হ্যাঁ, খুবই মানে ভীষণ দুর্ভাব নয়, চিন্তা করে ব্রাহ্মণ কাটিয়ে সেই বনে গিয়ে মা দুর্গা শিবের কাছে দয়া ভিক্ষা করলো। ওরা এসে সব শুনে বললো যে দেখো, তুমি বারবার হাঁড়ি কখনো হারাবে, কখনো ভেঙে ফেলবে, আমি বারবার তোমায় দেখা দিতে পারবো না, তোমার বিপদ দূর করতে পারবো না। যেটা মানে উপযুক্ত কথা, কারণ কেউ মা দুর্গার তো 1000টা কাজ আছে, ব্রাহ্মণের জন্যই করে কাজ, মানে ব্রাহ্মণকেই সাহায্য করে গেলে তো আর চলবে না, অন্যান্য দিকেও নজর রাখতে হবে। তো সেই হিসাবে মা দুর্গা বললেন এটাই কিন্তু শেষ হাঁড়ি। ব্রাহ্মণ তাদের পাদ পূজা করে মানে তাদের প্রণাম করে বাড়ি ফিরে এলো। ঘরে পৌঁছে দৌড় বন্ধ করে স্ত্রীকে ডাকলো, তারপর হাঁড়ি উল্টে ঝাড়া দিল। সঙ্গে সঙ্গে মুরগির বদলে হাঁড়ির ভিতর থেকে চমৎকার দেখতে সন্দেশ পড়ছে তো পড়ছেই। বামুনি দেখে হাঁ, আরে আর সে কি সন্দেশ! কোনো পৃথিবীর ময়রা কোনো কালেও অমন সন্দেশ করতে পারেনি। বামুন মুরগির ব্যবসা তুলে দিয়ে সন্দেশের দোকান খুলে বসলো। সে দোকানেরও এমনি সুনাম হলো যে দূর দূরান্ত থেকে খদ্দের আসতে লাগলো। তাছাড়া বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, শ্রাদ্ধ, পুজো পার্বণ, যার বাড়িতে যে ব্যাপারই হোক না কেন, বামুনের সন্দেশ না হলে চলতো না। প্রতিদিন প্রতি ঘন্টায় বড় বড় হাঁড়িতে বয়ামে ভরে দূর দূর স্থানে সন্দেশ চালান যেতে লাগলো। তো ঘরে পৌঁছে সে প্রথমে বাড়ি মানে সবকিছু দরজা টরজা বন্ধ করে যাতে আশেপাশে কেউ দেখতে না থাকে, তারপর বউকে ডেকে হাঁড়িটা উল্টালো। মুরগি পড়লো না, এবার দিলেন মা দুর্গা সন্দেশের হাঁড়ি। আমাদের বাঙালিদের খুব বিখ্যাত মিষ্টি দ্রব্য হচ্ছে সন্দেশ। ছানা দিয়ে বানানো হয়, দুধের মধ্যে লেবু দিয়ে সেই ছানা বানানো হয়, সেই ছানা দিয়ে সন্দেশ বানানো হয় এবং সন্দেশের নানা ধরনের হয়, মানে নানা ধরনের স্বাদ হয়, নানা ধরনের আকার হয়। এবং আগেকার দিনে সন্দেশ বানানোর ছাঁচ তৈরি পাওয়া যেত, সেই ছাঁচের মধ্যে ছানাটাকে ঢেলে সন্দেশটাকে যখন বার করতে একদম সেই শেপে, যেমন শঙ্খ সন্দেশ হতো, হ্যাঁ, তারপর আমি হাঁস সন্দেশ দেখছি, কোনোটা শক্ত হয়, কোনোটা কড়া সন্দেশ হয়, নানা রকম হয়। তো সন্দেশের মধ্যে যাবো না, কিন্তু বাঙালির খাবারের মধ্যে সন্দেশ একটা ভীষণ মানে একটা ভীষণ বহু যুগ ধরে চলে আসছে এমন একটা খাবার, মিষ্টি, এবং মানে সুনাম সন্দেশ একটা আলাদাই মানে বাঙালিদের মনে জায়গায় রেখেছে, এটা আমি বলতে পারি। তো এই হাঁড়িটা হচ্ছে সন্দেশের। এবং
যথারীতি মা দুর্গার দেওয়া হাড়ি, হ্যাঁ, সে সন্দেশ অন্য কোনো মানে ময়রা মানে যারা মিষ্টির দোকানের মালিক মিষ্টি বানায় তাদের পক্ষে বানানো সম্ভব না, এমনই স্বর্গীয় সে সন্দেশ, মানে একদম হেভেনলি যেটা বলে আর কি। তো এবং সেই সন্দেশের দোকান এখন শুরু করলো ব্রাহ্মণ, এবং সেই সন্দেশের সুনামও মানে দূর দূরান্তে লোকজন বুঝলো, আরে ব্রাহ্মণের দোকানের সন্দেশ, দারুণ ব্যাপার। হ্যাঁ, তো যা বাড়িতে যা অনুষ্ঠান, এবার অনুষ্ঠানগুলোর কিছু নাম বলেছে। বিয়ে, তোমরা জানো বিয়ে মানে অন্নপ্রাশন, বিয়ে তো ম্যারেজ, অন্নপ্রাশন হচ্ছে আমাদের বাঙালিদের একটা অনুষ্ঠান হয় যে বাচ্চার 6 মাস বয়সে তাকে প্রথম ভাত খাওয়ানো হয়, মানে সলিডস ইন্ট্রোডিউস করা যেটা বলে, সেটা একটা অনুষ্ঠান। পৈতে, ওটা একটা অনুষ্ঠান যেটা আর কি মানে ব্রাহ্মণ হয় বা মানে এরকম একটা সিগনিফিকেন্স আছে। ছোট্ট করে বলছি এগুলো। শ্রাদ্ধ মানে কেউ মারা গেলে সেটা সেই যে অনুষ্ঠানটা হয়। পুজো, যে কোনো পুজো পার্বণ, মানে অনেকের বাড়িতেই তো তখনকার দিনে কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব ভালো মতো হতো, খুব বড় করে হতো। তো সেই সব অনুষ্ঠান যার বাড়িতেই যা হচ্ছে সবার ব্রাহ্মণের সন্দেশ সেই অনুষ্ঠানে চাই, এতটাই তার সুনাম বা এতটাই তার ডিমান্ড বেড়ে গেল। তো প্রতি ঘন্টায় বড় বড় হাঁড়িতে, বয়াম মানে হচ্ছে কাঁচের বড় বড় শিশি হয়, সেগুলোতে করে দূর দূর জায়গায় সে সন্দেশ চালান যেতেন। সেইভাবে ব্রাহ্মণের আর কি পয়সা করি আরো বাড়তে লাগলো। হ্যাঁ, তো মানে এইভাবেই ব্রাহ্মণের জীবনের স্থিতিটা আপাতত বজায় রাখলো। এর পরের পার্টটা আমরা পড়ি। হ্যাঁ, সেটাই আমাদের লাস্ট প্যারাগ্রাফ হবে আজকের। বামুনের ঘরে ঐশ্বর্য আর ধরে না, তাই দেখে গায়ের জমিদারের চোখ টাটাতে লাগলো। গুপ্তচররা তার কানে গিয়ে লাগালো যে ওই সন্দেশ কোনো মানুষের হাতে তৈরি নয়, ওসব একটা মন্ত্র পড়া হাঁড়ি থেকে পড়ে। শুনে জমিদার অবাক হলেন, সঙ্গে সঙ্গে দুষ্টু বুদ্ধিও গজালো। তাহলে তো ওই মন্ত্র পড়া হাঁড়িটা হস্তগত করতে হয়। জমিদারের ছেলের বিয়ের ভোজে শত শত লোকের নেমন্তন্ন হলো। পাহাড় পাহাড় সন্দেশ লাগবে। জমিদার বামুনকে বললেন, ওহে, এত আনা নেবার ভারী অসুবিধা, তার চেয়ে বরং তোমার হাঁড়িটা এখানে আনো। বামুন মহা ফাপড়ে পড়ে গেল। হাঁড়িটাকে বাড়ির বাইরে করতে মন চাইছিল না, এদিকে এত বড় বায়নাও হাতছাড়া করা যায় না। শেষটা জমিদার যখন বেশি পেরাপেরি করতে লাগলেন, ঘোর অনিচ্ছার সঙ্গে ব্রাহ্মণ হাঁড়িটা নিয়ে এলো। আমরা এখানেই শেষ করব। ছোট্ট করে এই প্যারাগ্রাফটা বলে দিচ্ছি, তারপরে এই প্যারাগ্রাফে বেশ কিছু শব্দ আছে যেগুলো আমাদের বাংলা ভাষার পুরনো মানে আগেকার দিনে ব্যবহার হতো, সেগুলোও বোঝাবো। তো সন্দেশের দোকান খুব ভালো চলছে, ব্রাহ্মণের পয়সা কড়ি রোজগার ভালো মতো আছে, তাদের জীবনে খুব স্থিতি। কিন্তু তাতে কি হলো, তার পয়সা কড়ি যেহেতু প্রচুর বেড়ে গেল, তখন গাঁয়ের জমিদার সেই জমিদার মানে হচ্ছে সে বেশ কিছু গ্রামের আর কি মালিক বলতে পারো। তখনকার দিনে জমিদার প্রথাটা ছিল, এখন উঠে গেছে আমাদের দেশ থেকে। কিন্তু জমিদার মানে মোটামুটি বেশ কিছু জায়গার ল্যান্ডলর্ড বা যাই হোক। জমি মানে হচ্ছে মাটি, জমিদার মানে হচ্ছে সে মাটির অধিকারী, যে মানে মোটামুটি একটা রাজার ধরনের একটা ব্যাপার, বেশ কিছু গ্রামের বা বেশ কিছুটা এলাকার। তো সেই গ্রামের জমিদার হচ্ছে সবার মানে নাম্বার 1 ফ্যামিলি আর কি, অতগুলো জায়গার মধ্যে। তো সে দেখছে যে আরেকটা ব্রাহ্মণ তার এত পয়সা করেছে, তখন তার মানে খুব হিংসা হলো বা যাই হোক, একটু রাগ ঠাগি হলো। তখন তার গুপ্তচর মানে যারা গোপনে খবর নিয়ে আসে। গুপ্ত মানে হচ্ছে লুকানো, চর মানে হচ্ছে যারা খবর নিয়ে আসে। তো সেই লুকিয়ে যে খবর নিয়ে আসে তাদের গুপ্তচর বলে। তো সে জমিদারকে জানালো যে সন্দেশটা মানে মানুষের হাতে তৈরি নয়, একটা ম্যাজিক হাড়ি আছে ব্রাহ্মণের, তার থেকেই তৈরি হয়। তখন ব্রাহ্মণ তো জমিদার অবাক হলো, এবং জমিদার ওই সরাইখানার মালিকের মতো তার মনেও লোভ হলো, দুষ্টু বুদ্ধি এলো যে আমাকে সেই হাড়িটা নিজের করে নিতে হবে। আমি জমিদার, আমার থাকবে, আমার প্রজার কেন থাকবে, আমার নিচে যেই লোক তার তো এই এত ভালো দামি জিনিস থাকতে পারে না। তখন তার বাড়িতে তার ছেলের বিয়ে, প্রচুর লোক আসবে। সে ব্রাহ্মণকে বললো, অনেক তো সন্দেশ লাগবে, বারবার তোমার বাড়ি থেকে আসা যাওয়া সেটা করা খুব মুশকিল, তো তার বদলে তুমি এখানে চলে এসো তোমার হাঁড়িটা নিয়ে। হ্যাঁ, তখন ব্রাহ্মণ প্রথমে খুব মানে অস্বস্তিতে পড়লো, কারণ সে তো চাইছে না তার হাঁড়িটাকে বাইরের লোকের সামনে আনতে, কিন্তু বাধ্য হয়ে তাকে সেটা করতে হলো, কারণ জমিদার মশাই তাকে খুব জোরাজুরি করছেন। এত বড় একটা মানে অর্ডার এসছে না, এই অর্ডারটা ছাড়াও যায় না। হ্যাঁ, তাই ব্রাহ্মণ রাজি হয়ে গেল। এবার এখানে কয়েকটা কথা বলে দিই। ঐশ্বর্য মানে তো ধনরত্ন, মানে প্রচুর মানে সম্পত্তি আর কি। তারপর চোখ টাটানো মানে একটা এক্সপ্রেশন, একটা এই যেটা মানে হচ্ছে ওরে বাবা, মানে চোখে লাগছে আর কি, বেসিক্যালি মানে খুব চোখে পড়ছে, খুব মানে মনে হচ্ছে আরে আমার থেকেও বেশি এত ধনরত্ন কারোর কাছে আছে, সেটা খুব মানে ওর কষ্ট হয়, রাগ হচ্ছে বেসিক্যালি। তারপর কানে গিয়ে লাগালো মানে খবর দিল। গুপ্তচররা তার কানে গিয়ে লাগালো মানে গুপ্তচররা তাকে খবর দিল।
তারপর মনে হলো যে আরেকটা কথা হচ্ছে হস্তগত। হস্তগত মানে হাতে হাতে নেওয়া বা মানে নিজের করে নেওয়া সেটা। এছাড়া হচ্ছে ব্রাহ্মণ মহা ফাঁপড়ে পড়ে গেল। ফাঁপড় মানে হচ্ছে ঝামেলা। হ্যাঁ, তো এবার তারপর বলছে মানে বাইরে বার করতে চাইছে না হাঁড়িটাকে, কিন্তু এত বড় বায়নাও হাতছাড়া করা যায় না। বায়না মানে হচ্ছে অর্ডার, মানে এই যে জমিদার মশাই তো বলেছে যে বলেছে শত শত লোকের নেমন্তন্ন আছে, মানে হাজার প্রচুর লোক, শত মানে হচ্ছে 100, তাই শত শত মানে প্রচুর লোকের নেমন্তন্ন, পাহাড় পাহাড় মানে অনেকটা সন্দেশ লাগবে। তো সেটা সেই জন্য তার প্রচুর মানে বিক্রি হবে আর কি, তো প্রচুর রোজগার হবে। তো সেই রোজগারটাও আছে, কিন্তু তাকে বাড়ি থেকে বার করবে কি করবে না, দুটোর মধ্যে দোনো মনা চলছে, মনের মধ্যে কি করবে কি করবে না। শেষে জমিদার যখন বেশি পেরাপেরি করতেন, পেরাপেরি মানে জোর করা আর কি, জমিদার যখন বেশি পেরাপেরি করতে লাগলেন, মানে এসো 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 বলতে লাগলেন, তখন খুব অনিচ্ছার সঙ্গে ব্রাহ্মণ হাঁড়িটা নিয়ে এলো। তো এই হচ্ছে আমার মোটামুটি বাংলায় আজকে এতটা হয়ে গেল আজকেরটা। আর কাল পরের দিন যেটা পড়বো সেটা হয়তো একটু বড় হলেও হতে পারে, চেষ্টা করবো খুব বেশি লম্বা না করার, কিন্তু এবার আমি ইংলিশটা লিখে রেখেছি যাতে তোমাদের পড়ে দিতে পারি। Hello everyone, hope you all are doing good. Last week I had shared the story till the point where the priest was more or less settled in his life as a famous murki seller. If you all remember, this was the book and Banglar Upokotha, and we were talking about the story of a poor Brahmin or priest who initially had a lot of problems in his life, but with the grace of goddess Durga, he got a earthen pot with which he produced magical murki. Murki is a food item which were very tasty, and he ultimately became a seller of that murki and was earning a lot. In between, he had lost the pot to a greedy hotel owner, but when he had gone and requested Ma Durga to help him of his misery, Ma Durga had given him another pot, which was a pot of demons, and then with the help of that pot, second pot, he recovered the first pot itself, and he had become a famous murki seller, and he was leading a well-to-do life, had become a very established person in the society. But now we'll read the part where we say that this stage of happiness in his life did not become permanent. He did have more problems which he had to encounter. So let's go there. So what he had done was he had stored his pot of demons safely in a room in his house, away from everybody else, because if you remember, his kids had by mistake upturned that pot, and the demons had come out and started hitting his family, and so he realized that this pot of demons has to be kept away from others. So he had stored and safely tucked it in one room away from everybody else. But life had many more things in store for him. One day his kids, while playing with the earthen pot of unlimited murki, meaning the main pot which was his source of earning, they ended up dropping it by mistake and thus shattering it. With that, the Brahmin's chief source of income and a good livelihood was also damaged. Angry, the Brahmin first punished his kids, but soon realized that it would not solve the problem. He went back to the forest again and begged to Ma Durga to save him from this grave disaster, because he knew that only Ma Durga could save him out of this issue. And Goddess Durga gave him another pot, but warned him that this was the last pot she would give him. If he loses this one, she would not help him again. And obviously that was the rightful condition that she had placed before him, because Ma Durga cannot come and keep on solving Brahmin's problem one after another, because this was the third pot she was giving, right? So she had said that if you take care of this pot, but that's it, like if you somehow damage it or lose it, I'm not going to come and help you again. So now it's your problem. And she was right. So the Brahman acknowledged and paid his respects once again to the goddess and came back home. At home, behind closed doors, when he checked this new pot with his wife, he found that instead of murki, this one gave shondesh. Shondesh is another very popular dessert which is consumed by the people of the eastern part of India, and it is made with cottage cheese. Shondesh has been there in the eastern food scene for really long. It has many shapes. It can be of many flavors. For example, and there are casts on which the cottage cheese is put, and a particular shape of the shondesh comes out. For example, there are shondesh which look like conch. There are shondesh which look like ducks, and many other shapes. And it's a very popular food item, dessert item in Eastern India. Now this shondesh was produced by this magic pot again,
and it was obviously something made by something which was unique in taste, something very heavenly, and it was so special that no other sweet maker had been able to prepare something like this earlier. It was that unique because obviously it has been made by a pot which is given by the goddess himself, so this has to be different and special from every other sweet which is prepared on land by human beings, right? This was magical. So the Brahmin now started selling shondesh instead of murki, and again these magical shondesh, they become equally famous, and it gained him clients from far away places. People chose to buy these shondesh in every occasion of their houses. So there are different kinds of occasion which Bengalis or eastern part of people from the eastern part have, and they could be marriage, they could be the first rice eating ceremony, they could be some kind of a activity which they have to do after people die, then many other things, any kind of puja, any kind of religious ceremonies, whatever they did, they were like, I want these shondesh from the Brahmin. So people chose to buy these shondesh in every kind of occasion at their houses and helping the Brahmin make huge amounts in sales every hour. As a result, the Brahmin again ended up making a lot of money, something which was not noticed but not at all liked by the village Zamindar. Now Zamindar is the title, it was the title given to the leader of the people in those days, somewhat like the king or lord of a particular region covering a few villages. The heirs of these families, these Zamindar families, continued to be the rulers of the land or continued to be the Zamindars generation after generation, irrespective of the fact that whether they were competent enough or not, or whether they deserved to be the leader or not. Now Zamindari system does not exist in our country, but at that time when this story was written, it was there and well thriving a system it was. So this Zamindar spies, they reported that those shondesh were not man-made. Instead, the Brahmin actually used a magic earthen pot to produce those shondesh. Surprised, the greedy Zamindar decided that he must have that pot. He is the leader, so nobody else, no subject of his land can have something so valuable. He should have it. So for his son's marriage ceremony, he informed the Brahmin that there will be many guests, and bringing such a huge amount of shondesh for the dessert section of the menu would be tedious. Getting it from the Brahmin's place to the Zamindar's marriage venue. Then if it's over, because there will be so many guests, it might be over. So again, getting another batch, it would be difficult. That is what he tried to convince the Brahmin. He said that instead the Brahmin must come to the marriage menu himself with his pot and prepare as much shondesh as and when required. Now this priest was in a tight spot because he was unwilling to take the pot out of his house. He had not taken it out. It was a very special pot, and he wanted to keep it safe. But he was not able to go against the Zamindar. He is the leader, and also letting go of such a huge order for shondesh would mean a lot of business loss for him. So ultimately, the Brahmin could not go against the Zamindar's repeated pleas. The Brahmindar kept on requesting, please get it, please get it. It would be difficult for me to, get it repeatedly. So please get the earthen pot at the marriage venue. And then the Brahmin gave in, and he reached the marriage venue with the magic pot. This is where we will end the story here. So you might wonder that does it go all well from here? So we will check that. So let's wait and see what happens, and we can find out in the next video. So here is where I'll end my story for today. Stay well everybody and be happy. And আমিও আমার গল্পটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যা বলি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। একটা ছোট্ট ভীষণ আনন্দের খবর বলে দিই। আজকে সকালেই আমি দেখলাম আমার এই চ্যানেলটার মধ্যে বাংলার 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। ইটস আ বিগ নাম্বার, 50 subscribers for this channel. I'm really grateful to all the people who are watching. Thank you. অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকো, বাংলা ভাষাকে ভালোবাসো, আর সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, বাংলা পড়ো। টাটা।